অস্বাভাবিক ঘটনার পর থেকেই প্রশ্নের পাহাড় জমতে থাকে। কে বলছে সত্য, কে লুকোচ্ছে অপরাধ, আর কার বুদ্ধি শেষ পর্যন্ত রহস্যের পর্দা সরাবে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেনি সংহার আপনাকে নিয়ে যাবে এমনই এক বুদ্ধির লড়াইয়ের ভেতর। আজ তার সমাধান। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেনি সংহার। আজ তৃতীয় পর্ব। শুরু করি। পরদিন বেলা 9টার সময় ব্যোমকেশ বেনি মাধবের বাড়িতে গিয়ে দেখল রাখালবাবু সদর বারান্দায় দাঁড়িয়ে নিখিল এবং সনতের সঙ্গে কথা বলছেন। ব্যোমকেশ যেতেই তিনি বললেন, শুনেছেন ব্যোমকেশদা, মেদিনীর ঘর থেকে একটা বাক্স চুরি গেছে, টয়লেটের বাক্স। ব্যোমকেশ ভুরু উঁচু করে বলল, টয়লেট বক্স? সে কি করে চুরি গেল? তা ঠিক বলতে পারছি না, তবে কাল সন্ধেবেলা মেদিনীকে আমি তেতলায় ডেকেছিলাম। ওর ঘর খোলা ছিল, সেই সময়ে হয়তো কেউ সরিয়েছে, তাই এদের জিজ্ঞেস করছিলাম এরা কিছু জানেন কিনা। সনৎ বলল, আমি কি করে জানবো বলুন, মেদিনীর ঘরের মধ্যে কখনো পদার্পণ করিনি, কোথায় কি আছে কোত্থেকে জানবো? নিখিল বলল, দোহাই দারোগা বাবু, আমি টয়লেট বক্স চুরি করিনি, আমার ঘরে চুল বেঁধে টিপ পড়ার মানুষ নেই। ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, মকরন্দকে জেরা করেছিলে? করেছিলাম, তাদের ফ্ল্যাট আবার খানা তল্লাশ করেছিলাম, কিন্তু কিছু পাওয়া গেল না। এদের ঘর এইবার করব। রাখালবাবু একজন জমাদারকে এবং সাব ইন্সপেক্টরদের ডেকে বললেন, তোমরা এদের ঘর দুটো আবার ভালো করে খানা তল্লাশ করো, মেদিনীর চুল বাঁধার বাক্সটা পাও কিনা দেখো, আমরা দোতলায় গঙ্গাধরবাবুর ফ্ল্যাটে যাচ্ছি। সনৎ অপ্রসন্ন মুখে বলল, করুন করুন, যত ইচ্ছে খানা তল্লাশ করুন, কিন্তু আমার দামি ক্যামেরাগুলো ভাঙবেন না। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু ওপরে উঠে গেলেন। দোতলায় উঠে তারা দেখলেন বারান্দার অপর প্রান্তে গঙ্গাধরের ফ্ল্যাটে সদর দরজা খুলে তার মেয়ে ঝিল্লে বেরিয়ে এলো। দরজা ভেজিয়ে দিয়ে দুপা এসে তাদের দেখে সংকুচিতভাবে দাঁড়িয়ে পড়ল। রাখালবাবু তার কাছে এসে ব্যোমকেশকে বললেন, এর নাম ঝিল্লি, গঙ্গাধরবাবুর মেয়ে। তুমি কোথায় যাচ্ছিলে? ঝিল্লি সলজ্জ অস্ফুট স্বরে বলল, মামিমা ডেকে পাঠিয়েছেন। ব্যোমকেশ ঝিল্লির সংকোচনম্র কমনীয় মুখের পানে চেয়ে হাসল। আমাদের দেখে এত লজ্জা কিসের? আমরা বাঘ ভাল্লুক নয়, কামড়ে দেব না। ঝিল্লি একটু হেসে চোখ তুলল। ব্যোমকেশ দেখল চোখ দুটি সুন্দর এবং বুদ্ধিদীপ্ত। রাখালবাবু পরিচয় দিলেন, ইনিই ব্যোমকেশ বক্সী। ঝিল্লির চোখে উৎসুক আলো ফুটল, তারপর আস্তে আস্তে তার মুখের ওপর অরুণাভা ছড়িয়ে পড়ল। সে পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করছে দেখে ব্যোমকেশ বলল, ঝিল্লি, একটু দাঁড়াও, তোমার কাছে কিছু জানবার আছে। ঝিল্লি দাঁড়ালো, কিন্তু ব্যোমকেশের দিক থেকে চোখ ফিরিয়ে রইল। ব্যোমকেশ প্রশ্ন করল, লাবণীর সঙ্গে তোমার খুব ভাব ছিল? একটু দ্বিধার পর ঝিল্লি ঘাড় নাড়ল। সে তোমাকে নিজের মনের কথা বলতো, তুমি তাকে নিজের মনের কথা বলতে, কেমন? ঝিল্লি উত্তর দিল না, সতর্কভাবে অপেক্ষা করে রইল। লাবণী তোমাকে নিশ্চয় বলেছিল সে তার নাচের মাস্টার পরাগ লাহাকে ভালোবাসে? ঝিল্লি ঘাড় নিচু করে অস্ফুট স্বরে বলল, বলেছিল। সে পালিয়ে গিয়ে পরাগকে বিয়ে করবে বলেছিল? ঝিল্লি উৎফুল্ল চোখ তুলল। লাবণী ওকে বিয়ে করেছে? হ্যাঁ। তুমি দেখছি জানতে না। না, কিন্তু জানতে পেরে খুব খুশি হয়েছ। ঝিল্লি হেসে ফেলল। ঝিল্লিকে ছেড়ে গঙ্গাধরের দোরের দিকে যেতে যেতে রাখালবাবু খাটো গলায় বললেন, আপনার মন বিচিত্র কুটিল পথে চলেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি। ব্যোমকেশ মৃদু হাসল। রাখালবাবু গঙ্গাধরের দোরে টোকা দিলেন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে কড়া আওয়াজ এলো, কে? ভেতরে এসো।
দুজনে ঘরে প্রবেশ করলেন। ঘরের মাঝখানে গোল টেবিল, তার সামনে চেয়ারে বসে গঙ্গাধর তাস নিয়ে সলিটেয়ার খেলছিল। রাখালবাবুর দিকে বিরক্ত চোখে চেয়ে বলল, আবার কি চাই? গঙ্গাধরের ভাবভঙ্গি এখন অন্যরকম। নিজের টাকা কড়ি উড়িয়ে শ্বশুরের গলগ্রহ হওয়ার পর সে কচ্ছপের মতো হাত পা গুটিয়ে নিয়েছিল, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর হালের আইন অনুযায়ী সে অর্ধেক রাজত্ব পাবে, এই অনিবার্য সম্ভাবনার ফলে সে আবার নিজ মূর্তি ধারণ করেছে। তার আচার আচরণে বনেদি বড় মানুষের মজ্জাগত আত্মম্ভরিতা আবার ফুটে উঠেছে। তার কথা বলার ভঙ্গিতে ব্যোমকেশের মুখ শক্ত হয়ে উঠেছিল। তারপর রাখালবাবু যখন বললেন, ইনি আমার সহকারী শ্রী ব্যোমকেশ বক্সী, তখন গঙ্গাধর উদ্ধত কণ্ঠে বলে উঠল, তাতে কি হয়েছে? সো হোয়াট? ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে গঙ্গাধরের মুখোমুখি চেয়ারে বসে বলল, আপনার নাম গঙ্গাধর ঘোষাল। কয়েক বছর আগে আপনি রেসকোর্সের এক জকিকে ঘুষ খাওয়াবার চেষ্টা করার জন্যে আইনের হাতে পড়েছিলেন। গঙ্গাধর আরক্ত চোখে গর্জে উঠল, তাতে আপনার কি? ব্যোমকেশ আঙুল তুলে বলল, আপনি দাগী আসামি। আপনাকে খুনের সন্দেহে গ্রেপ্তার করা যায়। আপনার শ্বশুর উইল দস্তখত করার আগে রাত্রে নৃশংসভাবে খুন হয়েছেন। কে তাকে খুন করেছে? বেগবান ঘোড়া হোঁচট লেগে যেন ডিগবাজি খেয়ে পড়ল। গঙ্গাধরের দম্ভস্ফীত মুখ তুবড়ে গেল। সে ভীত স্বরে বলল, আমি কি জানি, আমি কি জানি? ব্যোমকেশ এবার একটু ঠান্ডা হলো, বলল, বেণীমাধববাবুকে খুন করার স্বার্থ আপনারও আছে, অজয়বাবুরও আছে, কিন্তু আপনি জামাতা, দশম গ্রহ। উত্তরে গঙ্গাধর দুবার কথা বলবার জন্যে মুখ তুলল, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোল না। ব্যোমকেশ তখন সহজ সুরে বলল, আপনার মাথার ওপর খাঁড়া ঝুলছে, বেশি তেজ দেখাবেন না। এই সময় গায়ত্রী ভিতর দিক থেকে ঘরে প্রবেশ করল। আঁচলটা কোমরে জড়ানো, চোখে তীব্র দৃষ্টি, যুদ্ধংদেহী ভাব। সে একটা চেয়ারে বসে ব্যোমকেশকে কড়া সুরে বলল, কি জানতে চান আমাকে বলুন। ব্যোমকেশ গায়ত্রীকে কিছুক্ষণ নিরীক্ষণ করে বলল, আপনি বেণীমাধববাবুর মেয়ে গায়ত্রী দেবী। আপনাকেও কিছু প্রশ্ন আছে। আপনার বাবা উইল সই করবার আগেই কেউ তাকে খুন করেছে, কিন্তু তার আগের কোনো উইল আছে কিনা আপনি জানেন? এতক্ষণে গঙ্গাধর কতকটা ধাতস্থ হয়েছে। সে বলে উঠল, আমার শ্বশুর ইন্টেস্টেট মারা গেছেন। গায়ত্রী অমনি ধমক দিয়ে উঠল, তুমি চুপ করো। আমার বাবার অন্য কোনো উইল নেই। তিনি যা রেখে গেছেন নতুন আইনের জোরে তার অর্ধেক আমি পাব। বেণীমাধববাবু বিষয়ী লোক ছিলেন। এই বয়স পর্যন্ত তিনি উইল করেননি, এ কি সম্ভব? হয়তো পুরনো উইল বেরোবে যাতে তিনি অন্য কাউকে যথা সর্বস্ব দিয়ে গেছেন। হয়তো আপনার জন্য মাসোহারা বরাদ্দ করে বাকি সব টাকা অজয়বাবুকে দিয়ে গেছেন। ক্রুদ্ধ উত্তেজনায় চেয়ার থেকে লাফিয়ে গায়ত্রী প্রায় চিৎকার করে উঠল, না না না, বাবা কখনো আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাদার চেয়ে আমাকে ঢের বেশি ভালোবাসতেন। বসুন বসুন, আমি বলছি না যে বেণীমাধববাবুর অন্য উইল আছেই, কিন্তু তিনি ভাগ্নেদেরও ভালোবাসতেন, বাড়িতে এনে রেখেছিলেন। তাদের কি কিছুই দিয়ে যাননি? গায়ত্রী আবার চেয়ারে বসে বলল, ওরা বাবার আসল ভাগ্নে নয়, মাস্তুতো বোনের ছেলে। সনতের বাপ দুশ্চরিত্র ছিল, স্ত্রীকে খুন করে ফাঁসি যায়। নিখিলের বাপ সার্কাসের পেশাদার ক্লাউন ছিল। ওদের কেন বাবা টাকা দিয়ে যাবেন? আচ্ছা, ও কথা যাক। বলুন দেখি আপনার বাড়িতে কটা বর্ষাতি আছে? গায়ত্রী হঠাৎ যেন হতবুদ্ধি হয়ে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, দুটো আছে, একটা ওর, একটা ঝিল্লির। ও দুটো বার করে দিন, আমরা নিয়ে যাব। নিয়ে যাবেন কেন? দরকার আছে, 2-4 দিন পরে ফেরত পাবেন। গায়ত্রী আবার কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ উঠে চলে গেল। বলল, কি দরকার জানি না, এনে দিচ্ছি। নিচে নেমে এসে রাখালবাবু ব্যোমকেশকে প্রশ্ন করলেন, এবার? ব্যোমকেশ বলল, চলো আমার বাড়ি,
নিভৃতে পরামর্শ করা যাক। একটা প্ল্যান মাথায় এসেছে। চলুন। বাড়িতে এসে ব্যোমকেশ চায়ের ফরমাশ দিল। সত্যবতী চা এবং আলুর চপ রেখে গেল। অতঃপর পানাহার এবং সিগারেট সহযোগে পরামর্শ শুরু হলো। 1 ঘন্টা পরে রাখালবাবু বললেন, বেশ, এই কথা রইল। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনার রাহা খরচ ইত্যাদি দেওয়া হবে, আমি তার ব্যবস্থা করব। আজ বিকেলে পাকা খবর পাবেন। রাখালবাবু চলে যাবার পর সত্যবতী ঘরে ঢুকল। ব্যোমকেশের চেয়ারের পাশে দাঁড়িয়ে উৎসুক স্বরে বলল, হ্যাঁ গা, কি তোমাদের এত ষড়যন্ত্র হচ্ছে? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে আলস্য ভাঙল। আমাকে বোধহয় কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় যাবে? তা কি জানি। তুমি জানো না তা কি কখনো হয়? নিশ্চয় জানো। ব্যোমকেশ সত্যবতীর কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, বেশ, জানি, কিন্তু বলবো না। সত্যবতী রাগ করে ঘর ছেড়ে চলে গেল। বিকেল 4টের সময় রাখালবাবুর ফোন এলো। সব ঠিক, আপনি একটা সুটকেস নিয়ে সটান থানায় চলে আসুন। ব্যোমকেশের অনুপস্থিতিকালে বেনি মাধবের বাড়ির কর্মসূচি আগের মতোই বলবৎ রইল। কারুর বাইরে যাবার হুকুম নেই। একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার এবং 4 জন কনস্টেবল হামেহাল মোতায়েন রইল। রাখালবাবু দুবেলা এসে পরিদর্শন করে যেতে লাগলেন। বেনি মাধবের মৃত্যু সম্বন্ধে নতুন কোনো তথ্য আবিষ্কৃত হলো না। মেদিনীর সাজের বাক্সটা অদৃশ্য হয়েছিল, অদৃশ্যই রয়ে গেল। একদিন লাবণী তার স্বামীকে নিয়ে বাবমার সঙ্গে দেখা করতে এলো। রাখালবাবু তাদের দেখা করতে দিলেন। বন্ধ দরজার অন্তরালে অজয় পরিবার কিভাবে মেয়ে জামাইয়ের সংবর্ধনা করল তা জানা গেল না। লাবণীরা যখন বেরিয়ে এলো তখন লাবণীর মুখে হাসি, চোখে জল। বারান্দায় ঝিল্লির সঙ্গে লাবণীর দেখা হলো। 2 বোন পরস্পর গলা জড়িয়ে চুমু খেলো। তারপর হাত ধরাধরি করে নিচে নেমে এলো। নিচের বারান্দায় নিখিল ছিল। সে নবদম্পতিকে দেখে হো হো করে হেসে বলল, এই যে পলাতক আর পলাতকা, দুজনে মিলে খুব নাচছ তো? পরাগ কপট বিষণ্ণতায় ম্রিয়মান মুখভঙ্গি করে বলল, দুজনে মিলে নাচা আর হচ্ছে কই? এখন আমি নাচছি, লাবণী নাচাচ্ছে। লাবণীরা চলে যাবার পর নিখিল ঝিল্লিকে বলল, কি, তুমি আর দেরি করছো কেন? একজন তো নাচিয়েকে নিয়ে কেটে পড়ল, এবার তুমি একটা গাইয়েকে নিয়ে কেটে পড়ো। ঝিল্লি ভুরু বেঁকিয়ে নিখিলের পানে তাকালো। আমি কেটে পড়ব না, কিন্তু তোমার খবর কি? যে তোমাকে চিঠি লেখে তাকে ধরতে পারলে? নিখিল বলল, ধরিনি এখনো, কিন্তু আর বেশি দেরি নেই। ব্যোমকেশবাবু বলেছেন শিগগির ধরে দেবেন। যেই ধরব অমনি পটাশ করে বিয়ে করে ফেলবো। আমার সঙ্গে চালাকি নয়। গাছে কাঁঠাল, গোফে তেল। মুচকি হেসে ঝিল্লি ওপরে চলে গেল। 5 দিন পরে ব্যোমকেশ ফিরে এলো। তার সঙ্গে একটি মানুষ, নিম্ন শ্রেণীর পশ্চিমা যুবক। ব্যোমকেশ যুবককে নিয়ে সোজা থানায় উপস্থিত হলো। রাখালবাবুর সঙ্গে কথা বলল। তারপর যুবককে রাখালবাবুর জিম্মায় রেখে বাড়ি গেল। রাখালবাবুকে বলে গেল, আজ বিকেল 4টের সময় বেনি মাধবের ড্রয়িং রুমে থিয়েটার বসবে, তুমি হবে তার স্টেজ ম্যানেজার। বিকেল 4টের সময় ব্যোমকেশ বেনি মাধবের বাড়িতে উপস্থিত হয়ে দেখল ড্রয়িং রুমে বাড়ির 9 জন লোক উপস্থিত আছে। অজয়, আরতি, মকরন্দ একটা সোফায় বসেছে, অন্য সোফায় বসেছে গঙ্গাধর, গায়ত্রী আর ঝিল্লি। সনত আর নিখিল 2টো চেয়ারে দূরে দূরে বসেছে, আর মেদিনী মেঝের ওপর দেয়ালে ঠেস দিয়ে উদাসভাবে বসে আছে। সকলের মুখেই বিরক্তি ও অবসাদের ব্যঞ্জনা। ড্রয়িং রুমের দোরে ও বারান্দায় পুলিশ গিজগিজ করছে। রাখালবাবু একটা ছোট সুটকেস হাতে নিয়ে অধীরভাবে বারান্দায় পায়চারি করছেন। ব্যোমকেশ পৌঁছতেই রাখালবাবু তাকে বললেন, সব তৈরি, এবার তবে আরম্ভ করা যাক। ব্যোমকেশ প্রশ্ন করল, হিম্মতলাল? রাখালবাবু বললেন, তাকে লুকিয়ে রেখেছি, যথা সময়ে সে রঙ্গমঞ্চে প্রবেশ করবে। বেশ, এসো তাহলে। তোমার হাতে ওটা? ও, বুঝেছি। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। সকলে নড়ে চড়ে বসল। মকরন্দর মুখের ভ্রুকুটি গভীরতর হল।
রাখালবাবু মাঝখানের নিচু টেবিলটাকে একপাশে টেনে এনে দুটো হালকা চেয়ার তার সামনে রাখলেন। হাতের সুটকেস টেবিলের ওপর রেখে ব্যোমকেশকে বললেন, বসুন। নিজে সতর্কভাবে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ হাসি মুখে একবার সকলের মুখের দিকে তাকালো, বলল, আপনারা শুনে সুখী হবেন। বেণীমাধববাবুর হত্যাকারী কে তা আমরা জানতে পেরেছি। আততায়ীর বিরুদ্ধে অকাট্য প্রমাণও পেয়েছি। আসামি এই ঘরেই আছে, এখনই তার পরিচয় পাবেন। সকলে সন্দেহ ভরা চোখে পরস্পর তাকাতে লাগল। বেশি দৃষ্টি পড়ল গঙ্গাধরের ওপর। ব্যোমকেশ শান্ত স্বরে বলে চলল, আমরা গোড়াতেই একটা ভুল করেছিলাম। ভেবেছিলাম বেণীমাধববাবুই আসামির প্রধান লক্ষ্য। ভুলটা অস্বাভাবিক নয়। বেণীমাধববাবু বড় মানুষ ছিলেন। তিনি এমন উইল করতে যাচ্ছিলেন যাতে তার উত্তরাধিকারীদের বঞ্চিত হবার সম্ভাবনা ছিল। মেঘরাজ ছিল বেণীমাধবের দ্বাররক্ষী। বেণীমাধবকে যে ব্যক্তি মারতে চায় সে মেঘরাজকে না মেরে ঘরে ঢুকতে পারবে না, তাই তাকে মেরেছে। মেঘরাজের মতো লোক যে হত্যাকারীর প্রধান লক্ষ্য হতে পারে তা ভাবাই যায় না। আমি একদিন বেণীমাধববাবুর ঘরে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তার খুর রয়েছে, সাবেককালের লম্বা খুর, যে খুর দিয়ে মেঘরাজ তার দাড়ি কামিয়ে দিত। খুরটা খাপ থেকে বের করে পরীক্ষা করলাম, তাতে কোথাও একটিও আঙুলের ছাপ নেই। কে যেন খুব সাবধানে খুরটি মুছে খাপের মধ্যে রেখেছে। কিন্তু কেন? স্বাভাবিক অবস্থায় অন্তত মেঘরাজের আঙুলের ছাপ থাকা তাতে উচিত। সন্দেহ হলো। সেই খুর দিয়ে আমি নিজে দাড়ি কামাতে গিয়ে দেখলাম খুর একেবারে ভোঁতা। তা দিয়ে দাড়ি কামানো দূরের কথা, পেন্সিল কাটাও যায় না। তখন আর সন্দেহ রইল না যে এই খুর দিয়েই দুজন লোকের গলা কাটা হয়েছে এবং তার ফলেই খুরটি ভোঁতা হয়ে গেছে। ডাক্তারি পরীক্ষাতেও প্রমাণ হলো যে ওই খুর দিয়েই দুজনের গলা কাটা হয়েছিল। কিন্তু খুর ছিল ঘরের মধ্যে, আসামি এসেছিল বাইরে থেকে। ঘরে ঢোকবার আগেই সে খুর পেল কোথা থেকে? নিশ্চয় কেউ খুরটি আগেই ঘর থেকে সরিয়েছিল। কে সরাতে পারে? সেদিন সকালে মেঘরাজ ওই খুর দিয়ে বেণীমাধবের দাড়ি কামিয়ে দিয়েছিল। তারপর সারাদিনে তার ঘরে যারা এসেছিল তারা কেউ খুরের কাছে যায়নি। ও ঘরে নিত্য আসে যায় কেবল দুজন, মেঘরাজ ও মেদিনী। মেঘরাজ নিজের গলা কাটবার জন্য খুর চুরি করবে না, তাহলে বাকি রইল কে? সকলের দৃষ্টি মেদিনীর ওপর গিয়ে পড়ল। মেদিনী দেয়ালে ঠেস দিয়ে আগের মতোই বসে আছে। মাথার ওপরকার আঁচলটা দু হাতে একটু তুলে ধরে নির্নিমেষ চোখে ব্যোমকেশের পানে তাকিয়ে আছে। হঠাৎ সনদ কথা বলল, একটা কথা বুঝতে পারছি না, হত্যাকারী মামার খুর দিয়ে গলা কাটতে গেল কেন? অন্য অস্ত্র কি ছিল না? ব্যোমকেশ বলল, আসামি লোকটা ভারী ধূর্ত। সে জানে যে অস্ত্র দিয়ে খুন করা হয় সে অস্ত্রকে বেবাক লোপাট করে দেওয়া সহজ নয়। তাই সে মতলব করেছিল বেণীমাধবের খুর দিয়ে গলা কাটবার পর খুরটি ভালো করে মুছে যথাস্থানে রেখে দেবে। ওই খুর দিয়ে যে খুন হয়েছে এ কথা কারুর মনেই আসবে না। পুলিশ অন্ধকারে হাতড়ে বেড়াবে। বুঝতে পেরেছেন? পেরেছি। এবার আপনার বক্তৃতা শেষ করুন। ব্যোমকেশ আবার নির্লিপ্ত স্বরে বলতে আরম্ভ করল, মেদিনী ছোট ঘরের মেয়ে, কিন্তু পুরুষের চোখ দিয়ে যারা ওর পানে তাকিয়েছে তারাই জানে কি প্রচণ্ড ওর দেহের চৌম্বক শক্তি। সে সুচরিত্রা মেয়ে কিনা তা আমরা জানি না। যদি কুচরিত্রা হয় তাহলে মনে রাখতে হবে যে মেঘরাজ ও বৃদ্ধ বেণীমাধব ছাড়া বাড়িতে আরও 5 জন সমর্থ পুরুষ আছে। স্ত্রী পুরুষের অবৈধ আসক্তির ফলে অসংখ্য ট্র্যাজেডি ঘটেছে। আশ্চর্য হবার কিছু নেই। আমরা মেদিনীর ঘরে গিয়ে তাকে জেরা করেছিলাম। মেঘরাজের সৈনিক জীবনের দলিলপত্র থেকে তার দিল্লির ঠিকানা সংগ্রহ করলাম। তারপর একটা অপ্রত্যাশিত জিনিস পেলাম। মেদিনীর একটি চুল বাঁধার কাঠের বাক্স ছিল। তার ডালা খুলে দেখলাম আয়নার ওপর একটা ফটো আঁটা আছে, মেদিনীর ফটো, সাম্প্রতিক ছবি। সে খাটের ধারে বসে হাসছে। আমি আবার বাক্সের ডালা বন্ধ করে দিলাম। মেদিনী কিছু জানতে পারল না। পরদিন শুনলাম বাক্সটা চুরি গিয়েছে। ব্যোমকেশ ঘাট তুলে রাখালবাবুর পানে চাইল। রাখালবাবু টেবিলের ওপরে সুটকেসটা খুলতে খুলতে অবিচলিত মুখে বললেন,
চুরি গিয়েছিল, আমরা খুঁজে বার করেছি। তিনি সুটকেস থেকে প্রসাধনের বাক্সটা বার করে টেবিলের ওপর রাখলেন। ব্যোমকেশ বলল, ছবিটা আছে নিশ্চয়? রাখালবাবু ডালা খুলে বললেন, আছে। কে চুরি করেছিল, কোথায় পাওয়া গেল, এ সম্বন্ধে তিনি নীরব রইলেন। মনে হয় চুরির ব্যাপারটা নিছক ধোঁকার টাটি। ব্যোমকেশ বলল, বেশ। তারপর আমরা বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে একে একে দেখা করলাম। বাড়িতে যতগুলো বর্ষাতি ছিল সংগ্রহ করলাম, কেবল মকরন্দর বর্ষাতি পাওয়া গেল না। মকরন্দ সম্বন্ধে একটা কথা মনে রাখা দরকার। বেণীমাধবের হুকুমে মেঘরাজ তার গালে চড় মেরেছিল, অর্থাৎ দুজনেরই ওপর তার গভীর আক্রোশ। সে রাত্রে 9টার সময় সে বাড়িতে এসেছিল। তারপর গভীর রাত্রে কখন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কেউ জানে না। সে যখন রেসকোর্সে ধরা পড়ল তখন তার পকেটে 250 টাকা ছিল। কোথা থেকে সে এত টাকা পেল তা বলতে চায় না। যা হোক, বর্ষাতে কেন সংগ্রহ করলাম সেই কথা বলি। যারা মতলব এঁটে ঘুমন্ত লোকের গলা কাটতে যায় তারা জানে এই উপায়ে নিঃশব্দে খুন করা যায় বটে, কিন্তু আততায়ীর নিজের কাপড় চোপড়ে প্রচুর রক্ত লাগার সম্ভাবনা। কাপড়ে চোপড়ে রক্ত লাগলে সহজে ধোয়া যায় না, রক্তের দাগ থেকে যায়। তাই পাশ্চাত্য দেশে খুন করবার সময় খুনি গায়ে বর্ষাতি চড়িয়ে নেয়। বর্ষাতির তেলা গায়ে যেটুকু রক্ত লাগে তা সহজেই ধুয়ে ফেলা যায়। পাশ্চাত্য রহস্য রোমাঞ্চের বই যারা পড়েছেন তারাই কথা জানেন। আমরা বর্ষাতিগুলোকে মালিকের নামে টিকিট মেরে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলাম। তারপর আমি গেলাম দিল্লি। এতক্ষণে আমরা বুঝতে পেরেছিলাম আসামিকে, কিন্তু আরও পাকা প্রমাণের দরকার ছিল। দিল্লিতে গিয়ে যে বস্তিতে মেঘরাজ থাকত সেখানে খোঁজ খবর নিতেই অনেক কথা বেরিয়ে পড়ল। মেদিনী মেঘরাজের স্ত্রী নয়, মেঘরাজ বিপত্নিক ছিল। বেণীমাধব যখন তাকে বললেন স্ত্রীকে নিয়ে এসো, তখন সে দিল্লি গিয়ে মেদিনীকে স্ত্রী সাজিয়ে নিয়ে এলো। মেদিনীর স্বামী আছে, কিন্তু তার চরিত্র ভালো নয়। মেঘরাজের সঙ্গে তার আগে থাকতেই ঘনিষ্ঠতা ছিল। সে মেঘরাজের সঙ্গে পালিয়ে এলো। বুঝে দেখুন মেদিনী কিরকম মেয়ে মানুষ। মেদিনীর চোখ আতঙ্কে ভরে উঠেছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ঝুটপাত। ব্যোমকেশ রাখালবাবুর পানে চোখ তুলল। তিনি দোরের দিকে চেয়ে হাঁক দিলেন, হিম্মতলাল। যে পশ্চিমা যুবককে ব্যোমকেশ দিল্লি থেকে সঙ্গে এনেছিল সে ঘরে প্রবেশ করল। চুড়িদার পায়জামা ও শেরওয়ানি পরা ক্ষীণকায় যুবক। ব্যোমকেশ তার দিকে আঙুল দেখিয়ে মেদিনীকে জিজ্ঞেস করল, একে চিনতে পারো? মেদিনী তড়িৎ পৃষ্ঠের মতো উঠে দাঁড়িয়েছিল। ভয়ার্ত চোখে হিম্মতলালের দিকে একবার চেয়ে আবার মাটিতে আছড়ে পড়ল। মাটিতে মুখ গুঁজে পড়ে রইল। হিম্মতলাল, মেদিনী তোমার কে? জি, মেদিনী আমার বিয়াহি পৌরাত, আমাকে ছেড়ে মেঘরাজের সঙ্গে পালিয়ে এসেছিল। আচ্ছা, তুমি এখন বাইরে যাও। হিম্মতলাল মেদিনীর পানে বিষ দৃষ্টি হেনে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আবার বলতে আরম্ভ করল, দেখা যাচ্ছে মেদিনী যত নষ্টের গোড়া। সে স্বামীকে ছেড়ে মেঘরাজের সঙ্গে পালিয়ে এসেছিল, তারপর এখানে এসে আর একজন উচ্চতর বর্গের মানুষকে তার মোহময় কুহক চালে জড়িয়ে ফেলল। কিন্তু মেঘরাজ কড়া প্রকৃতির লোক। সে জানতে পারলে মেদিনীর উচ্চাসা ধূলিসাৎ হবে, তাই তাকে সরানো দরকার হয়ে পড়ল। কিন্তু একলা মেঘরাজকে খুন করলে ধরা পড়ার ভয় আছে, তাই মেঘরাজের সঙ্গে বেণীমাধবকেও খুন করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছিল। বেণীমাধবের সঙ্গে তার ছেলে মেয়েদের বিরোধ যে বেশ ঘনিয়ে উঠেছে তা মেদিনীর অজানা ছিল না। কিন্তু সত্যিই কি মেদিনী নিজের হাতে দুজনের গলা কেটেছে? ছোড়াছুরি খুর মেয়েদের অস্ত্র নয়, মেয়েদের অস্ত্র বিষ। বিষ খাওয়াবার সুযোগ থাকলে তারা ছোড়াছুরি ব্যবহার করে না। মেদিনীর বিষ খাওয়াবার যথেষ্ট সুযোগ ছিল। সে বেণীমাধব ও মেঘরাজের খাবার নিজের হাতে রান্না করত। দেখা যাক মেদিনীর সহকারী কে। মেদিনী, তোমার চুল বাঁধার বাক্সে আয়নার গায়ে একটা ফটো লাগানো আছে। কে তুলেছিল ফটো? মেদিনী উত্তর দিল না, মাটিতে মুখ গুঁজে পড়ে রইল। ব্যোমকেশ তখন সনতের দিকে ফিরে বলল, সনৎবাবু,
আপনি ফটোগ্রাফির বিশেষজ্ঞ, দেখুন তো একবার ছবিটা। সনদ ব্যোমকেশের পানে সন্দেহ ভরা ভ্রুকুটি করল, তারপর অনিচ্ছা ভরে উঠে এলো। রাখালবাবু বাক্সের ডালা খুলে ধরলেন। সনদ সামনে ঝুঁকে ছবিটা দেখল, তার মুখ আরক্ত হয়ে উঠল। সে অবরুদ্ধ স্বরে বলল, মেদিনীর ছবি। ব্যোমকেশ বলল, কে ছবি তুলেছে বলতে পারেন? তা কি করে বলবো? ভালো করে দেখুন, মেদিনীকে খাটে বসিয়ে ছবি তোলা হয়েছে। মেদিনীর পেছনে খাটের মাথায় কারুকার্য দেখা যাচ্ছে। কার খাট চিনতে পারছেন না? সনতের চোখ টকটকে লাল হয়ে উঠেছে। সে চিবিয়ে চিবিয়ে বলল, কি বলতে চান আপনি? ব্যোমকেশ বলল, আপনি নিজের ঘরে রাত্রির বেলা ফ্ল্যাশ লাইট দিয়ে মেদিনীর ছবি তুলেছিলেন। আপনি মেদিনীর গুপ্ত প্রণয়ী। মেঘরাজ যখন বেণীমাধবের দোরের সামনে শুয়ে ঘুমতো, তখন মেদিনী আপনার ঘরে যেত। সনদ কিছুক্ষণ জবা ফুলের মতো লাল চোখে চেয়ে রইল। শেষে বিকৃত গলায় বলল, তাতে কি প্রমাণ হয় আমি মামাকে খুন করেছি? সনদবাবু, আপনি মেদিনীর মোহে পড়ে দিক বিদিক জ্ঞান হারিয়েছিলেন। মেঘরাজকে খুন করে মেদিনীর ওপর একাধিপত্য স্থাপন করতে চেয়েছিলেন। আপনার বোধহয় প্ল্যান ছিল খুনের মামলা মিটে গেলে মেদিনীকে নিয়ে অন্য কোথাও বাসা বাঁধবেন। আমি খুন করিনি। আপনার দেহে খুনির রক্ত আছে। আপনার বাবা আপনার মাকে খুন করে ফাঁসি গিয়েছিলেন। আমি খুন করিনি, খুন করেছে ওই মেদিনী। মেদিনী ধড়মড়িয়ে হাঁটুর উপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, নেহি নেহি নেহি। ব্যোমকেশ বলল, ঠিক কথা, মেদিনী নিজের হাতে খুন করেনি, খুন করেছেন আপনি। প্রমাণ আছে? ছোট্ট একটা প্রমাণ আছে। খুন করার পর আপনি বর্ষাতিটাকে খুব ভালো করেই ধুয়েছিলেন, কিন্তু পকেটের মধ্যে কয়েক ফোঁটা রক্ত রয়ে গিয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে রক্তটা বেণীমাধববাবুর ব্লাড গ্রুপের রক্ত। মেদিনী বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সনদবাবু খুন করেছে, আমি কিছু জানি না, আমি বেকসুর। হঠাৎ সনদ বুনো মোষের মতো ঘাড় নিচু করে চাপা গর্জন করতে করতে মেদিনীর দিকে অগ্রসর হলো। কিন্তু দুজন সাব ইন্সপেক্টর ইতিমধ্যে সনতের দুপাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা সনদকে ধরে ফেললেন। রাখালবাবু তার হাতে হাতকড়া পরালেন। সনতের ক্ষিপ্র উন্মত্ততা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দুই প্রহরীর মাঝখানে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মেদিনী আবার বলে উঠল, আমি কিছু জানি না, আমি বেকসুর। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, না মেদিনী, তুমি বেকসুর নও। বেণীমাধববাবুর খুর চুরি করে তুমিই সনদবাবুকে দিয়েছিলে। তারপর সে যখন গভীর রাত্রে ফিরে এসে সদর দোরে টোকা দিয়েছিল, তখন তুমি দোর খুলে তাকে ভিতরে এনেছিলে। সে কাজ সেরে চলে যাবার পর তুমি দোর বন্ধ করে দিয়েছিলে। তোমরা দুজন সমান অপরাধী। মেদিনী আবার মেঝের ওপর আছড়ে পড়ল। ঘণ্টাখানেক কেটে গেছে। আসামি দুজনকে চালান করে দিয়ে রাখালবাবু বাড়ির ওপর থেকে অবরোধ তুলে নিয়েছেন। বাইরে ঘনায়মান সন্ধ্যা। রাখালবাবু সনতের ঘরে গিয়ে তার আলমারি খুলে অ্যালবামের সারি থেকে একটি একটি অ্যালবাম খুলে পাতা উল্টে দেখছিলেন। ব্যোমকেশ অন্যমনস্কভাবে সিগারেট টানতে টানতে ঘরময় ঘুরে বেড়াচ্ছিল। রাখালবাবু অবশেষে একটি অ্যালবাম হাতে নিয়ে টেবিলের সামনে গিয়ে বসলেন। নিবিষ্ট মনে অ্যালবামের ছবিগুলি দেখতে লাগলেন। প্রতি পৃষ্ঠায় একটি শিথিল বসনা তরুণীর ছবি। শিকারী যেমন বাঘ শিকার করে তার চামড়া দেওয়ালে ঝুলিয়ে রাখে, সনদ যেন প্রকারান্তরে তাই করেছে। অ্যালবাম শেষ করে রাখালবাবু একটি নিঃশ্বাস ফেললেন। সিগারেট ধরিয়ে বললেন, সনদ গাঙ্গুলির রক্তে পাগলামির বীজ আছে, কিন্তু সে যে একটি রসিক চূড়ামণি তাতে সন্দেহ নেই। ব্যোমকেশ কাছে এসে অ্যালবামের পাতা উল্টে দেখল। তারপর বলল, শ্রীমৎ শঙ্করাচার্য বলেছেন নারী নরকের দ্বার। সনদ নরকের অনেকগুলো দ্বার খুলেছিল, তাই শেষ পর্যন্ত তার নরক প্রবেশ অনিবার্য হয়ে পড়ল। কিন্তু সনদ মেদিনীর মতো মেয়ের জন্য এমন ভয়ঙ্কর কাজ করল ভাবতে আশ্চর্য লাগে। রাখাল, মেদিনীর মতো মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না। যুগে যুগে এই জাতের মেয়েরা জন্মগ্রহণ করেছে, কখনো ধনীর ঘরে, কখনো দরিদ্রের ঘরে, পুরুষের সর্বনাশ করার জন্যে। দ্রৌপদী এই জাতের মহিলা ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের মূলে আছে দ্রৌপদী। ইলিয়াডের হেলেনও তাই। এ যুগেও এই জাতের মেয়ের অভাব নেই। ওরা সকলেই যে চরিত্রহীনা তা নয়,
কিন্তু ওদের মধ্যে এমন একটা কিছু আছে যা পুরুষকে, বিশেষত সনতের মতো দুশ্চরিত্র পুরুষকে খেপিয়ে দিতে পারে, কাণ্ডজ্ঞানহীন উন্মত্ত করে তুলতে পারে। জ্যেষ্ঠ আলেকজান্ডার দুমা একটা বড় দামি কথা বলেছিলেন, যেখানে এই ধরনের ব্যাপার ঘটে সেখানে মেয়ে মানুষ খুঁজবে, মূলে মেয়ে মানুষ আছে। তা বটে। রাখালবাবু উঠলেন। দেখা যাচ্ছে বেণীমাধবের মেয়ে এবং পুত্রবধূ তাকে বিষ খাওয়াবার চেষ্টা করেনি, বৃদ্ধের জীর্ণ পাকযন্ত্রই দায়ী। চলুন এবার যাওয়া যাক, সন্ধে হয়ে গেছে, এক পেয়ালা গরম চায়ের জন্যে প্রাণ কাঁদছে। চলো আমার বাড়িতে, তরিবৎ করে চা খাওয়া যাবে। উত্তম প্রস্তাব। ঘরের বাইরে এসে রাখালবাবু দোরে তালা লাগালেন। তারপর সদর দরজার দিকে যেতে যেতে থমকে দাঁড়ালেন। দেখলেন ঝিল্লি সিঁড়ি বেয়ে নেমে আসছে, তার পিছনে প্রকাণ্ড ট্রের ওপর চায়ের সরঞ্জাম এবং কচুরি নিমকির প্লেট নিয়ে দাসী আসছে। ব্যোমকেশ বলল, রাখাল, তোমার প্রাণের কান্না ভগবান শুনতে পেয়েছেন, চলো ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। রাখালবাবু সাবধানী লোক, বললেন, দাঁড়ান, না আচালে বিশ্বাস নেই। ঝিল্লি তাদের কাছে এসে সলজ্জ স্বরে বলল, মা আপনাদের জন্যে চা জল খাবার পাঠিয়ে দিলেন। দেখলে তো? সকলে ড্রয়িং রুমে গেল। ঝি টেবিলের ওপর ট্রে রেখে চলে গেল। ঝিল্লিও তার অনুগমন করছিল। ব্যোমকেশ বলল, ঝিল্লি, আমরা বড় ক্লান্ত, তুমি আমাদের চা ঢেলে দাও, আমরা বসে বসে খাই। ঝিল্লি ফিরে এসে টিপট থেকে তাদের চা ঢেলে দিল। জল খাবারের প্লেট তাদের সামনে রাখল। ব্যোমকেশ অর্ধমুদিত চোখে কচুরি চিবোতে চিবোতে দেখল ঝিল্লি গুটি গুটি দোরের দিকে যাচ্ছে। ঝিল্লি, শোনো, চলে যেও না, তোমার সঙ্গে কথা আছে। ঝিল্লি থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে ফিরে এসে ব্যোমকেশের পাশে দাঁড়ালো। ব্যোমকেশ সংকেত ভরা চোখে রাখালবাবুর পানে তাকালো। রাখালবাবু অলসভাবে চায়ের পেয়ালা শেষ করে একটি গানের কলি গুঞ্জন করতে করতে ঘরের বাইরে চলে গেলেন। ঝিল্লি ব্যোমকেশের পাশে দাঁড়িয়ে রইল। তার যে বুক ঢিপ ঢিপ করছে তার মুখ দেখে তা বোঝা যায় না। ব্যোমকেশ খাটো গলায় একটু হাসল, বলল, সম্পর্কে নিখিল তোমার মামা হয় বটে, কিন্তু অনেক দূরের সম্পর্ক, আইনত বিয়ে আটকায় না। ঘরের ছায়া ছায়া অন্ধকারে দেখা গেল না ঝিল্লির মুখ রাঙা হয়ে উঠেছে। তারপর তার ক্ষীণ স্বর শোনা গেল, কি করে জানলেন? ব্যোমকেশ বলল, বোকা মেয়ে, সবগুলো চিঠিতেই তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, তুমি এখন কোণের চেয়ারে গিয়ে বসো, আরও কথা আছে। ঝিল্লি নেংটি ইঁদুরের মতো ঘরের অন্ধকার কোণে অদৃশ্য হয়ে গেল। ঘরে যেন ব্যোমকেশ ছাড়া আর কেউ নেই। বাইরে দুজোড়া জুতোর শব্দ শোনা গেল। রাখালবাবু নিখিলকে নিয়ে এলেন। রাখাল, আলোটা জ্বেলে দাও। দোরের পাশে সুইচ। রাখালবাবু সুইচ টিপলেন। কয়েকটা উজ্জ্বল বাল্ব জ্বলে উঠল। নিখিল কোনো দিকে না তাকিয়ে ব্যোমকেশের পাশে গিয়ে বসল। অনুরাগপূর্ণ চোখে তার পানে চেয়ে বলল, ব্যোমকেশদা, আপনি ভেলকি জানেন, সনদদা আমার মাস্তুতো ভাই, তাকে সারা জীবন দেখছি, কিন্তু সে যে এমন মানুষ তা ভাবতেও পারিনি। ব্যোমকেশ বলল, নিখিল, মুখ দেখে যদি মানুষের মনের কথা জানা যেত তাহলে আইন, আদালত, পুলিশ, সত্যান্বেষী কিছুই দরকার হতো না। তুমিও মুখ দেখেই বুঝতে পারতে কোন মেয়েটি তোমাকে বেনামে চিঠি লেখে। তা তো বটেই, তা তো বটেই। নিখিল ব্যোমকেশের আরেকটু কাজ ঘেঁষে বসল। ষড়যন্ত্রকারীর মতো ফিসফিস করে বলল, আপনি কিছু বুঝতে পেরেছেন নাকি? ব্যোমকেশ হাসল। আগে তুমি বলো দেখি, মেয়েটির সন্ধান যদি পাওয়া যায় তুমি কি করবে? নিখিলের চোখ উদ্দীপনায় জলজল করে উঠল। কি করব? বিয়ে করব। কানা হোক, খোঁড়া হোক, কাফরি হোক, হাফসি হোক, তাকে বিয়ে করব। ব্যোমকেশ বলল, তাহলে সন্ধান পাওয়া গেছে। ঝিল্লি, এদিকে এসো। নিখিল চকিত হয়ে দোরের দিকে চাইল। ওদিকে ঘরের কোণে ঝিল্লির সারা শব্দ নেই, সে চেয়ারের পিছনে লুকিয়েছে। নিখিল ব্যোমকেশের দিকে ফিরে উত্তেজিত স্বরে বলল, কাকে ডাকলেন? এই যে দেখাচ্ছি। ব্যোমকেশ উঠে গিয়ে ঝিল্লির হাত ধরে টেনে দাঁড় করালো। তাকে হাত ধরে নিখিলের কাছে এনে বলল, এই নাও তোমার ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে চোখে দেখা যায় না, কেবল ঝংকার শোনা যায়। আমরা কিন্তু ধরেছি। নিখিলের মাথার চুল খাড়া হয়ে উঠল। চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম করল। সে দুহাত তুলে চিৎকার করল,
অ্যাঁ, ঝিল্লি? ঝিল্লি আমাকে চিঠি লেখে? ঝিল্লি আমাকে ভালোবাসে? কিন্তু কিন্তু ও যে আমার ভাগ্নি। ব্যোমকেশ হেসে বলল, ভয় নেই, ভয় নেই, ঝিল্লি ভারী শেয়ানা মেয়ে, অপাত্রে হৃদয় সমর্পণ করেনি। তোমাদের যা সম্পর্ক তাতে বিয়ে আটকায় না। ঝিল্লির মুখ অবনত, ঠোঁটের কোণে ভীরু হাসির যাতায়াত। নিখিলের মুখে ক্রমে ক্রমে একটি প্রকাণ্ড হাসি ফুটে উঠল। সে বলল, উফ, কি সাংঘাতিক আজকালকার মেয়ে দেখেছেন ব্যোমকেশদা? আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল। আচ্ছা, আমিও দেখে নেব, বিয়েটা হয়ে যাক। এই সময় দোরের সামনে গঙ্গাধরকে দেখা গেল। লাঠি হাতে সে বোধহয় সায়াহ্নিক নিত্যকর্ম করতে বেরুচ্ছিল। ঘরের মধ্যে গলার আওয়াজ শুনে ঘরে ঢুকেছে। এই অল্পক্ষণের মধ্যেই তার মেজাজ আবার সপ্তমে চড়ে গিয়েছে। সে রাখালবাবুকে লক্ষ্য করে কড়া সুরে বলল, এখানে আপনার কাজ শেষ হয়েছে, এখনো এখানে রয়েছেন কেন? রাখালবাবু উত্তর দেবার আগেই তার চোখ পড়ল ঝিল্লির ওপর। অমনি ভয়ঙ্কর ভ্রুকুটি করে সে বলল, ঝিল্লি, তুই এখানে পুরুষদের মধ্যে কি করছিস? বাপকে দেখে ঝিল্লি একেবারে কাঠ হয়ে গিয়েছিল। এখন চমকে উঠে ব্যোমকেশের পিছনে লুকোবার চেষ্টা করল। গঙ্গাধর বলল, ধিঙ্গি মেয়ে, পুরুষ ঘেঁষা স্বভাব হয়েছে, চাপকে লাল করে দেব। নিখিল হঠাৎ যেন খেপে গেল। এক লাফে গঙ্গাধরের সামনে গিয়ে বলল, মুখ সামলে কথা বলুন, ঝিল্লিকে আমি বিয়ে করব। গঙ্গাধর প্রথমটা থতমত খেয়ে গেল, তারপর তারস্বরে চিৎকার ছাড়ল, কি? আমার মেয়েকে বিয়ে করবি তুই? হতভাগা ছাপাখানার ভূত, ঠেঙিয়ে তোর হাড় ভেঙে দেব না? সে লাঠি আস্ফালন করতে লাগলো। এইবার গায়ত্রী ঘরে ঢুকল। উগ্র দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? গঙ্গাধর কর্ণপাত করল না, চেঁচিয়ে বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছোট মুখে বড় কথা, আমার মেয়েকে তুই বিয়ে করবি? ঝিল্লি ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল, কানে কানে বলল, মা, তুমি যদি অমত করো আমি বিষ খেয়ে মরব। চরম অবস্থার সম্মুখীন হয়ে ঝিল্লির মুখে কথা ফুটেছে। গায়ত্রী একবার নিখিলকে ভালো করে দেখল, যেন আগে কখনো দেখেনি। নিখিল গিয়ে তার পায়ের ধুলো নিল, বলল, দিদি, ঝিল্লিকে আমাকে ঝিল্লি বিয়ে করতে চায়। ব্যোমকেশদা বলেছেন সম্পর্কে বাঁধে না। গায়ত্রী ব্যোমকেশকে প্রশ্ন করল, সত্যি সম্পর্কে বাঁধে না? ব্যোমকেশ বলল, না, ওরা ফার্স্ট কাজিন নয়, সম্পর্কে বাঁধে না। গঙ্গাধর আরও গলা চড়িয়ে চিৎকার করল, শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে, এই দণ্ডে বেরিয়ে যাও। গায়ত্রী ধমক দিয়ে উঠল, থামো তুমি, বাড়ি তোমার নয়, বাড়ি আমার। আমি সুধাংশুবাবুর সঙ্গে কথা বলেছি, বাবা উইল করার আগেই মারা গেছেন, আইনত তার সমস্ত সম্পত্তির অর্ধেক আমার, এ বাড়িরও অর্ধেক আমার। তুমি বাইরে যেখানে যাচ্ছিলে যাও না, যা করার আমি করব। গঙ্গাধর পিন ফোটানো বেলুনের মতো চুপসে গেল, তারপর ঘাড় হেঁট করে ঘর থেকে নিষ্ক্রান্ত হল। গায়ত্রী ঝিল্লির বাহুবন্ধন থেকে গলা ছাড়িয়ে তার হাত ধরে সোফায় বসল। নিখিলের দিকে চেয়ে হাকিমের মতো হুকুম করল, কি কাণ্ড তোমরা বাঁধিয়েছ, এবার বলো শুনি। নিখিল বলল, আমি কিছু জানি না দিদি, ওই ওকে জিজ্ঞেস করো। ব্যোমকেশদা, চিঠিগুলো কোথায়? ব্যোমকেশ পকেট থেকে চিঠি বের করে দিয়ে বলল, রাখাল, চলো, এবার আমাদের যাবার সময় হয়েছে। গায়ত্রী দেবী, চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ। নিখিল, তুমি যে বউ পেলে, অনেক ভাগ্যে এমন বউ পাওয়া যায়। ঝিল্লি, তুমিও কম সৌভাগ্যবতী নও। জীবনে যে জিনিস সবচেয়ে দুর্লভ, সেই দুর্লভ হাসি তুমি পেলে। তোমাদের জীবনে হাসির ঢেউ খেলতে থাকুক। এসো রাখাল। মধুরিণ সমাপয়েত। গল্প এখানে শেষ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগার কথা কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।